একসময় ঘন বনের নিস্তব্ধ গভীরে একটি বিশাল বটবৃক্ষের নিচে বসেছিলেন আচার্য চাণক্য এবং তার শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত, যিনি একজন মহান সম্রাট হওয়ার জন্য নিয়তিপ্রাপ্ত ছিলেন, তিনি তখনও একজন আগ্রহী যুবক ছিলেন। তিনি চাণক্যের পায়ের কাছে বসেছিলেন। জ্ঞানের তৃষ্ণায় তার চোখ জ্বলজ্বল করছিল। তারপর চাণক্য গম্ভীর স্বরে বললেন, হে চন্দ্রগুপ্ত, আজ আমি তোমাকে 7টি জিনিস বলবো, যা কখনো কাউকে বলা উচিত নয়, যতই কাছের বা বিশেষ হোক না কেন। যদি তুমি এই 7টি জিনিস কাউকে বলো, তাহলে তা তোমার নিজের ক্ষতি হবে, এবং কিছু সময় পরে তুমি বুঝতে পারবে যে তোমার এগুলো বলা উচিত ছিল না। তুমি অনুতপ্ত হবে, কারণ এটাই জীবন। জীবনকে বুঝতে হলে তোমাকে প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হবে, কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে তা জেনে। কিন্তু কখনো কখনো আবেগে ভাসিয়ে মানুষ মুখ খুলে সবকিছু প্রকাশ করে। চন্দ্রগুপ্ত উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, কোন কোন জিনিস বলা উচিত নয়, এবং সবকিছু কি নীরব ও গোপন রাখা প্রয়োজন? চাণক্য হেসে বললেন, না চন্দ্রগুপ্ত, সবকিছু গোপন রাখার প্রয়োজন নেই। যদি তুমি সবকিছু গোপন রাখো, তাহলে তুমি ভালো করছো না। তাই কথা বলার আগে তোমাকে সাবধানে ভাবতে হবে। কিন্তু আজ আমি তোমাকে 7টি মূল বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তাই চন্দ্রগুপ্ত, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, কারণ এগুলো তোমার সারা জীবন কাজে লাগবে। হ্যালো বন্ধুরা, দিন অনুপ্রাণিত ইউটিউব চ্যানেলে তোমাকে উষ্ণ স্বাগত। যদি তুমি চাণক্য নীতি পছন্দ করো, তাহলে দয়া করে এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং মন্তব্যে চাণক্য নীতি লিখে রাখো। আমরা বুঝতে পারব যে তুমি আমাদের ভিডিওটি উপভোগ করেছো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। 1. তোমার বিয়ে বা পরিবার সম্পর্কে। চন্দ্রগুপ্ত, প্রথমে শোনো, তোমার বিয়ে বা পরিবারের বিবরণ কখনো কারো সাথে শেয়ার করো না। চাণক্য বলেন যে পরিবার এমন একটি মন্দির যেখানে প্রতিটি সদস্যের আবেগ সংযুক্ত থাকে। তুমি যদি তোমার স্ত্রীর সাথে ঝগড়া, তোমার সন্তানদের দুষ্টামি অথবা তোমার বাবা মায়ের মতবিরোধ প্রকাশ্যে রাখো, তাহলে সেগুলো তোমার দুর্বলতা হয়ে উঠবে। কেন? কারণ পৃথিবীতে বন্ধু কম এবং শত্রু বেশি। আজ তোমার যে বন্ধুর খুব কাছের, তা কালই ঈর্ষায় পরিণত হতে পারে। পরিবার কেবল রক্তের বন্ধন নয়, বরং আবেগের জাল। ঘর হলো এমন একটি জায়গা যেখানে তোমার প্রিয়জনরা থাকে, যেখানে প্রতিটি কোণ স্মৃতিতে ভরা। তোমার বাবা মায়ের কোলে খেলা, তোমার ভাই বোনদের সাথে শৈশবের মজা এবং তোমার স্ত্রীর সাহচর্য, এই সব জায়গাতেই তোমার প্রিয়জনরা সব সময় থাকে। কিন্তু এই জায়গাগুলি মাঝে মাঝে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। কেন? কারণ আমরা মানুষ, এবং মানব প্রকৃতি বৈচিত্র্যে পরিপূর্ণ। কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো মতবিরোধ দেখা দেয়, সম্ভবত রান্নাঘরের কাজ বা সন্তানদের পড়াশোনার বোঝা নিয়ে। কখনো কখনো বাবা মা এবং সন্তানদের মধ্যে প্রজন্মগত পার্থক্য তর্কের দিকে পরিচালিত হয়। ভাই বোনদের মধ্যে সম্পত্তি বা দায়িত্ব নিয়ে ঝগড়া হতে পারে। এই পার্থক্যগুলি স্বাভাবিক, ঋতুর পরিবর্তনশীল বাতাসের মতো। তবে এর অর্থ এই নয় যে আপনার তাদের উত্তেজিত হতে দেওয়া উচিত। প্রিয়জনের গোপন কথা ভাগ করে নেওয়া কখনো কখনো ক্ষতিকারক প্রমাণিত হতে পারে, এমনকি কখনো কখনো সম্পর্ক চিরতরে ভেঙে দিতে পারে। চাণক্য বলেন যে শত্রুকে তোমার দুর্বলতা প্রকাশ করো না, না হলে সে তোমাকে তীর ছুঁড়ে মারবে। পৃথিবীতে বন্ধুর চেয়ে শত্রু বেশি। যে বন্ধু আজ সহানুভূতি দেখায়, সে আগামী দিন ঈর্ষান্বিত হতে পারে, তোমার কথাকে অস্ত্রে পরিণত করতে পারে। এই নীতিটি সমস্ত সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য, তা সে পিতামাতা সন্তান সম্পর্ক হোক, যেখানে বয়স, স্বাস্থ্যের উদ্বেগ বা পুরনো অভ্যাস নিয়ে আসে। কল্পনা করুন, আপনার মায়ের স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং আপনার বাবার বিরক্তি বেড়ে গেছে। যদি সন্তানেরা আত্মীয়দের কাছে এই কথা বলে, তাহলে বাবা সবসময় রেগে থাকবেন। মা অসুস্থ হলে কি হবে? আত্মীয়রা করুণা বোধ করবে, কিন্তু গুজবও ছড়িয়ে পড়বে, তাদের বাড়িতে সবকিছু ঠিকঠাক নেই। এতে বাবা মায়ের শ্রদ্ধা কমে যাবে এবং পরিবারের ঐক্য নষ্ট হবে। একইভাবে ভাই বোনেরা শৈশবে একসাথে খেলতে পারে, কিন্তু বড় হওয়ার পরে, চাকরি বা বিয়ের পরে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। যদি কোনো ভাই তার বোনের বিয়ের পরে ঘটে যাওয়া ঝগড়ার কথা তার চাচাতো ভাইকে বলে, তাহলে খবরটি পুরো পরিবারে ছড়িয়ে পড়বে। ফলশ্রুতি, সম্পর্ক তিক্ত হয়ে যাবে এবং সেই শৈশবের বন্ধন চিরতরে হারিয়ে যাবে। বাড়িতে যেই থাকুক না কেন, আমরা যাদের সাথে থাকি তাদের সবার সাথেই সম্পর্ক থাকে, মতবিরোধ থাকতে পারে, সময়ের সাথে সাথে মাঝে মাঝে ঝগড়াও হয়, কিন্তু এর মানে এই নয় যে তুমি এই কথাগুলো অপরিচিত কাউকে বা অন্য কাউকে বলবে। তুমি তোমার প্রতিবেশীদের বলবে। এতে তোমার সম্মান কমে যায় এবং সবার ক্ষতি হয়।
তোমার অপমানের গল্প বলো। সমালোচনা বা বিশ্বাসঘাতকতার গোপন রাখার মন্ত্র হল, তোমার অপমানের গল্প কখনোই বলো না। যেখানেই তুমি সমালোচনার সম্মুখীন হয়েছ বা কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তা প্রচার করো না। আমি চাণক্য নীতিতে স্পষ্টভাবে বলেছি, নীরবে অপমান সহ্য করার মধ্যেই প্রকৃত বিজয় নিহিত। এই উক্তিটি কেবল উপদেশ নয়, বরং একটি দর্শন যা একজন ব্যক্তিকে দুর্বলতা থেকে শক্তিতে নিয়ে যায়। কেন? কারণ দুই ধরনের অপমান আছে, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। বাহ্যিক অপমান, যেমন কারো কঠোর কথা বা বিশ্বাসঘাতকতা, ক্ষণিকের, কিন্তু অভ্যন্তরীণ অপমান তখনই দেখা দেয় যখন আপনি বিশ্বের সামনে তা জাহির করেন। এটি আপনাকে দুর্বল দেখায় এবং আপনাকে হাসির পাত্র করে তোলে। সহানুভূতির আড়ালে পৃথিবী কৌতূহলে ভরা। মানুষ আপনার কষ্ট উপভোগ করে, কিন্তু আপনাকে শক্তিশালী করার পরিবর্তে তারা আরও গভীর ক্ষত সৃষ্টি করে। আসুন আমরা এই নীতিটি বিস্তারিতভাবে বুঝতে পারি। অপমান কেন গোপন রাখা উচিত, এর বিপদ কি, এবং এটি কিভাবে উপকারী হতে পারে। তুলে নাও। প্রথম, অপমান কি? অপমান হল হৃদয়ে লুকিয়ে থাকা এক কাঁটা, কখনো সমালোচনার আকারে, কখনো বিশ্বাসঘাতকতার আকারে। কল্পনা করো চন্দ্রগুপ্ত, তুমি একজন উচ্চাকাঙ্ক্ষী যুবক যে সাম্রাজ্য গড়ার পথে। একদিন একজন মন্ত্রী তোমার সমালোচনা করেন রাজদরবারে। তোমার পরিকল্পনা অবাস্তব, তুমি বোকা। এই কথা শুনে মন বিদ্রোহী হয়ে ওঠে। অথবা তোমার ঘনিষ্ঠ বন্ধু তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে। সে তোমাকে আস্থায় রাখার পর তোমার টাকা আত্মসাৎ করে, অথবা তোমার গোপন কথা শত্রুদের কাছে পৌঁছে দেয়। এমন পরিস্থিতিতে নিজের দুর্বলতা সম্পর্কে সবাইকে বলার মতো মনে হয়। গোপনীয়তার তৃতীয় স্তম্ভ। চন্দ্রগুপ্ত, আমার প্রিয় শিষ্য, আমি তোমাকে গোপনীয়তার তৃতীয় নীতিতে দীক্ষা দেব। তোমার দুর্বলতা কখনো প্রকাশ করো না। চাণক্য নীতিতে আমি স্পষ্টভাবে বলেছি যে দুর্বলতা প্রকাশ করা গলায় ছুরি ধরার মতো। এই উক্তিটি কেবল একটি সতর্কীকরণ নয়, বরং জীবনের একটি কঠোর সত্য। প্রতিটি মানুষেরই দুর্বলতা থাকে, তা সে ক্রোধের বিস্ফোরণ হোক, লোভের ঢেউ হোক, ভয়ের ছায়া হোক বা দক্ষতার অভাব হোক। এই দুর্বলতাগুলো আপনার মানবিকতার প্রমাণ, কিন্তু বিশ্বের সামনে সেগুলি প্রদর্শন করা, এগুলি আপনার জন্য বিষ হয়ে ওঠে। শত্রু বা ঈর্ষান্বিত লোকেরা এগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন, কেবল আপনার উপর আরও গভীর ক্ষত সৃষ্টি করার জন্যে। আসুন আমরা এই নীতিটি বিস্তারিতভাবে বুঝতে পারি। দুর্বলতাগুলো কেন গোপন রাখা উচিত? বিপদগুলো কি? কিভাবে সেগুলি সংশোধন করা যেতে পারে? এবং এর ফলে কি কি সুবিধা হয়? মনে রাখবেন, একজন রাজার দুর্বলতা তার রাজ্যের দুর্বলতা। একইভাবে আপনার ব্যক্তিগত দুর্বলতা আপনার সাম্রাজ্যকে ডুবিয়ে দিতে পারে। প্রথমে বুঝতে হবে দুর্বলতা কি। দুর্বলতা হলো দেওয়ালের মধ্যে লুকিয়ে থাকা দরজা। বাইরে থেকে সবকিছু শক্তিশালী দেখায়, কিন্তু ভেতর থেকে দুর্বল। দুর্বলতাগুলি গোপন রাখুন, তবে গোপনে প্রশিক্ষণ করুন। ফলাফল বিশ্বকে দেখান, প্রক্রিয়াটি দেখাবেন না। হ্যাঁ, এটিই হলো মূল চাবিকাঠি। এই গোপনীয়তা কী লাভ করে? সবচেয়ে বড়, আত্মবিশ্বাস। যখন তুমি তোমার দুর্বলতাগুলো গোপন রাখো, তখন সেগুলি তোমাকে সংজ্ঞায়িত করে না, তুমি সেগুলিকে শক্তিতে পরিণত করতে পারো, বিশ্বের সমালোচনার ভারে ভারাক্রান্ত না হয়ে। কল্পনা করো একজন তরুণ উদ্যোক্তা যিনি নেটওয়ার্কিং নিয়ে লজ্জা পান। তারা লিঙ্কডইনে পোস্ট করে, আমি লাজুক, আমার সাহায্য দরকার। বিনিয়োগকারীরা দ্বিধাবদ্ধ করে উঠবেন। কিন্তু গোপন রাখলে তারা প্রশিক্ষণ করে এবং পরবর্তী সভায় উজ্জ্বল হয়। আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কারণ তুমি তোমার সাফল্যের জন্য কৃতিত্ব পাও, সহানুভূতির জন্য নয়। অতীতের ভুল। গোপনীয়তার চতুর্থ স্তম্ভ হল নিজের ভুল গোপন রাখা। চাণক্য নীতিতে আমি বলেছি যে অতীতের বোঝা বর্তমানকে চূর্ণ বিচূর্ণ করে। এই স্থানাঙ্কটি কেবল কথার কথা নয়, বরং জীবনের একটি কঠোর নিয়ম। প্রতিটি মানুষই ভুল করে, তা সে চুরির প্রলোভনের মতো শৈশবের ভুল হোক, প্রেমিকের সাথে প্রতারণার মতো যৌবনে বিশ্বাসঘাতকতা হোক, বা পরিণত বয়সে ভুল নির্দেশনা, ভালো বিনিয়োগের মতো। এই ভুলগুলি আপনার মানবিকতার প্রমাণ, কিন্তু বিশ্বের সামনে সেগুলি প্রদর্শন করা আপনার ভবিষ্যৎকে জিম্মি ধরে রাখে। মানুষ সর্বদা আপনাকে অতীতের দৃষ্টিকোণ থেকে দেখবে, বর্তমানের অগ্রগতি নয়। আসুন আমরা এই নীতিটি বুঝতে পারি। কেন ভুল গোপন রাখা উচিত? এর বিপদ কি? এবং এটি কিভাবে উপকারী হতে পারে? কিভাবে তুমি এটা থেকে মুক্তি পাবে? মনে রেখো, অতীত একটা বন্ধ বই, এটা আবার খুলো না, না হলে পাতা কালো হয়ে যাবে। প্রথমে বুঝতে হবে ভুল কি। ভুল হলো এমন একটি বীজ যা বপন করা হয়েছিল কিন্তু ফল ধরেনি। শৈশবে তুমি কৌতূহলবশত একটি খেলনা চুরি করেছ। কৈশোরে তুমি একজন বন্ধুকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছ, অথবা যৌবনে তুমি ব্যবসায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছ যার ফলে লোকসান হয়েছে। এই সবই স্বাভাবিক। মনোবিজ্ঞান বলে যে একজন গড়পড়তা মানুষ জীবনে ৫,০০০-এরও বেশি ভুল করে,
কিন্তু সমস্যা দেখা দেয় যখন তুমি সেগুলোকে গল্পে পরিণত করো। এই গোপনীয়তার লাভ কি? সর্বশ্রেষ্ঠ নতুন শুরু। আপনার ভুল গোপন রেখে আপনি একটি পরিষ্কার স্লেটে লিখতে পারেন। পৃথিবী একজন নতুন ব্যক্তিকে দেখতে পাবে, আপনার পুরনোটি ছায়া নয়। কল্পনা করুন যে একজন ব্যক্তি ব্যবসায় প্রতারণা করেছে। যদি আপনি তাদের বলেন আপনার অংশীদারেরা পালিয়ে যাবে, কিন্তু তাদের গোপন রেখে এবং উন্নতি করে একটি নতুন সাম্রাজ্য তৈরি হয়েছিল। আপনার গোপন অসুস্থতা এবং রোগগুলি গোপনীয়তার পঞ্চম স্তম্ভ। আপনার গোপন অসুস্থতা এবং রোগগুলি কখনও প্রকাশ করবেন না। রোগ শরীরের একটি গোপন বিষয়, এটি প্রকাশ করে লজ্জা নিয়ে আসে। মানসিক বা শারীরিক অসুস্থতা, এটি কোনো গোপন স্থানে সংক্রমণ বা মনের গভীরে লুকিয়ে থাকা উদ্বেগ এবং হতাশা। চন্দ্রগুপ্তের মতো একজন যোদ্ধার জন্য সব কিছু গোপন রাখা অপরিহার্য। আপনার শরীর একটি দুর্গ এবং রোগ তার দেয়ালের মধ্যে একটি গোপন বিষয়। প্রথমে বুঝতে হবে গোপন অসুস্থতা কি। কিছু অসুস্থতা সহজেই দৃশ্যমান হয়, যেমন জ্বর বা আঘাত। এগুলি লুকানো কঠিন এবং হওয়া উচিত নয়। তবে মানবদেহে কিছু লুকানো অসুস্থতা রয়েছে যা কেবল একান্তে অনুভূত হয়। অতএব আপনার গোপন অসুস্থতাগুলি সকলের কাছ থেকে গোপন রাখা গুরুত্বপূর্ণ। আপনার গোপন অসুস্থতাগুলি সবার সাথে ভাগ করে নেওয়া ঠিক নয়। তোমার উচিত একজন উপযুক্ত ডাক্তারের সাথে কথা বলা, যিনি তাদের চিকিৎসা করতে পারেন এবং তাদের অভিভাবক হতে পারেন। তোমার অসুস্থতার কথা সবাইকে বললে তুমি সুস্থ হয়ে উঠবে না, বরং এটা মানসিক চাপ বাড়িয়ে দেবে। চিকিৎসা নাও, কিন্তু সর্বত্র তা ছড়িয়ে দিও না। মানুষের বোঝা উচিত যে তোমার কিছু গোপন অসুস্থতা নিজের কাছে রাখাই ভালো। যদি তোমার কোনো নির্দিষ্ট রোগ লুকিয়ে থাকে, তাহলে তা তোমার ডাক্তারের কাছেই রাখো। গোপনীয়তার ষষ্ঠ স্তম্ভ হল তোমার বুদ্ধিমত্তা বা জ্ঞানের সীমা। তোমার বুদ্ধিমত্তা বা জ্ঞানের সীমা কখনো প্রকাশ করো না। চাণক্য নীতির একটি অমর নীতি আছে, অল্পজ বা বহুযত ন প্রকাশত, যার অর্থ তুমি কম জানো বা বেশি, কখনোই তোমার জ্ঞানের সীমা প্রকাশ করো না। কেন? কারণ তোমার জ্ঞানের সীমা প্রকাশ করলে মানুষ তোমাকে অবমূল্যায়ন করে এবং তোমার ভাবচিত্র একজন রহস্যময় যোদ্ধার পরিবর্তে একজন সাধারণ ব্যক্তির মতো হয়ে ওঠে। পৃথিবী ঈর্ষা এবং প্রতিযোগিতায় বিষাক্ত। তুমি যদি তোমার অজ্ঞতা প্রকাশ করো, শত্রুরা হাসবে, বন্ধুরা সন্দেহ করবে। জ্ঞানের সীমা কেন গোপন রাখা উচিত? এর বিপদ কি এবং এর উপকারিতা কি? মনে রেখো চন্দ্রগুপ্ত, জ্ঞান তরবারির মতো, সম্পূর্ণরূপে প্রকাশ করো না, অন্যথায় শত্রু দুর্বল প্রান্ত খুঁজে পাবে। সমুদ্রের গভীরতার মতো, যা পৃষ্ঠতলে শান্ত দেখায় কিন্তু ভিতরে অসীম। মাঝে মাঝে একটি বিতর্কে এমন একটি বিষয়ে উঠে আসে যার সম্পর্কে আপনার খুবই কম জ্ঞান আছে। ইতিহাসের একটি সময়কাল, বিজ্ঞানের একটি তত্ত্ব। যদি আপনি অবিলম্বে স্বীকার করেন যে আপনি এটি সম্পর্কে কিছুই জানেন না, আপনার প্রতিপক্ষ বিজয়ী বোধ করবে এবং আপনার বিশ্বাসযোগ্যতা কলঙ্কিত হবে। অথবা যদি তুমি তোমার অজ্ঞতা প্রকাশ করো, শত্রুরা হাসবে, বন্ধুরা সন্দেহ করবে। জ্ঞানের সীমা কেন গোপন রাখা উচিত? এর বিপদ কি এবং এর উপকারিতা কি? মনে রেখো চন্দ্রগুপ্ত, জ্ঞান তরবারির মতো, সম্পূর্ণরূপে প্রকাশ করো না, অন্যথায় শত্রু দুর্বল প্রান্ত খুঁজে পাবে। সমুদ্রের গভীরতার মতো, যা পৃষ্ঠতলে শান্ত দেখায় কিন্তু ভিতরে অসীম। মাঝে মাঝে একটি বিতর্কে এমন একটি বিষয় উঠে আসে যার সম্পর্কে আপনার খুবই কম জ্ঞান আছে। ইতিহাসের একটি সময়কাল, বিজ্ঞানের একটি তত্ত্ব। যদি আপনি অবিলম্বে স্বীকার করেন যে আপনি এটি সম্পর্কে কিছুই জানেন না, আপনার প্রতিপক্ষ বিজয়ী বোধ করবে এবং আপনার বিশ্বাসযোগ্যতা কলঙ্কিত হবে। অথবা যদি আপনি খুব বেশি জানেন, কৌশলের জন্য একটি গোপন সূত্রের মতো, তাহলে সব কিছু প্রকাশ করুন। চাণক্য বলেন, জ্ঞানের একটি অংশ দেখান, কিন্তু সব কিছু প্রকাশ করবেন না। একটি সমাবেশে অর্থনীতির ওপর বিতর্ক কল্পনা করুন। আপনি এটি জানেন, কিন্তু যদি আপনি প্রতিটি তথ্য প্রকাশ করেন, তাহলে লোকেরা ভাববে যে আপনি একজন বইয়ের পোকা, ব্যবহারিক নয়। প্রতিবর্তে চুপ থাকুন বা মিনিমাম কথা বলুন। এটি আপনাকে রহস্যময় দেখাবে। এর মধ্যে গভীরতা আছে। প্রাচীনকালে ধনীরা তাদের বেদের সম্পূর্ণ গোপনীয়তা কেবল একজন যোগ্য শিষ্যকে প্রকাশ করত না। চন্দ্রগুপ্ত, আমি তোমাকে একই জিনিস শিখিয়েছিলাম। আদালতে প্রতিটি পরিকল্পনা প্রকাশ করো না, অন্যথায় নন্দরাজবংশ হাসত। বিতর্কের সবকিছু প্রকাশ করো না, ঠিক যেমন দাবায় প্রতিটি চাল প্রকাশ করো না। চন্দ্রগুপ্ত এটা শিখেছিল। আমরা যখন নন্দ সাম্রাজ্যের ওপর আক্রমণের পরিকল্পনা করছিলাম, তখন আমি বলেছিলাম, কৌশল গোপন রাখো, সবকিছু প্রকাশ করো না, এমনকি সৈনিকদের কাছেও না। নীরব থেকে তুমি শত্রুকে বিভ্রান্ত করেছ এবং জয়ী হয়েছ। পরিকল্পনা প্রকাশ পেলে তুমি পরাজিত হতে। এটা নিশ্চিত ছিল তোমার পরিকল্পনা এবং কৌশল। গোপনীয়তার সপ্তম স্তম্ভ,
কখনো তোমার পরিকল্পনা এবং কৌশল প্রকাশ করো না। আমি চাণক্য নীতিতে সতর্ক করেছিলাম, যদি পরিকল্পনা প্রকাশ পায় তাহলে ব্যর্থতা নিশ্চিত। না, এটা জীবন, ব্যবসা অথবা পরিবার পরিকল্পনার জন্য। কেন? কারণ পরিকল্পনা প্রকাশ করলে অনুকরণের দিকে ধাবিত হয়, শত্রুরা ষড়যন্ত্র করে এবং সাফল্যের বীজ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পৃথিবী সুযোগের জন্য ক্ষুধার্ত। কেউ যদি তোমার পরিকল্পনা শোনে তাহলে চুরি করবে। আসুন এই নীতিটি গভীরভাবে বুঝতে পারি। পরিকল্পনা কেন গোপন রাখা উচিত? ঝুঁকিগুলি কি কি? আর তুমি কি কি সুবিধা পাও? মনে রেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য এই গোপনীয়তার উপর নির্মিত হয়েছিল। যে স্ফুলিঙ্গ নেভেনি তা আগুনে পরিণত হয়েছিল। চাণক্য বলেন যে কৌশলের গোপন রহস্য হল এর শক্তি। প্রাচীন যুদ্ধে আলেকজান্ডার তার পরিকল্পনা গোপন রাখতেন। ভারতে চাণক্য নন্দ রাজবংশের দুর্বলতা লুকিয়ে আক্রমণ করেছিলেন। চন্দ্রগুপ্ত, তোমার কি মনে আছে যে আমাদের গুপ্তচর পাঠানোর এবং সেনাবাহিনী সংগ্রহের পরিকল্পনা কখনো প্রকাশ্যে আনা হয়নি? যদি এটি রাজসভায় ফাঁস হয়ে যেত তাহলে আমরা হেরে যেতাম। চন্দ্রগুপ্ত জিজ্ঞাসা করেছিলেন, গুরুদেব, যদি পরিকল্পনাটি গোপন রাখা হতো তাহলে কে আমাদের সাহায্য করত? তুমি কি এটা করবে? আমি বলেছিলাম, বিশ্বস্ত কারোর সাহায্য চাইতে, পৃথিবীর কারো কাছ থেকে নয়। হ্যাঁ, কিভাবে এটা গোপন রাখা যায়? এটি একটি নোটবুকে লিখুন, কিন্তু শেয়ার করবেন না। ছোট ছোট পদক্ষেপ নিন, ফলাফল দেখান। ব্যবসায় এনডিএ স্বাক্ষর করুন। লাভ কি? সাফল্য। গোপনীয়তা পরিকল্পনাকে শক্তিশালী করে। এটি বিস্ময়ের উপাদান প্রদান করে। চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য এভাবেই নির্মিত হয়েছিল। গোপন জোট, গোপন কৌশল।